নমস্কার, কিছু কথা কিছু গান অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং কি বলবো, সব কিছু মনে আমরা ঢেলে দিই এই অনুষ্ঠানে। আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের যত কিছু আদান প্রদান সব কিছু মিলে মিশে মনে হয় কথা কিছু গান অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা তুলে ধরি। এবং আমাদের কিছু অতিথি আছেন যারা জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু তারা স্ট্রাগল করেছেন, অনেক তাদের মানে কি বলবো, পথে চলতে চলতে অনেক বাধা বিঘ্ন, ভালোবাসা সব কিছু নিয়েই তারা হয়তো এগিয়ে একটা এমন জায়গায় পৌঁছে গেছেন। আজকে আমরা মনে হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা রাখছি। কিছু মনের কথা, কিছু প্রাণের কথা, কিছু ভালোবাসার কথা, কিছু আবেগের কথা, সব কিছু আজকে আমরা উজাড় করে দেব। আজকে কিন্তু সেইভাবেই আমরা সাজিয়েছি, নতুন করে একটা ডালি সাজিয়েছি। তার কারণ কিছু কথা কিছু গান অনুষ্ঠানটি কিন্তু সেইভাবেই আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। কিছু সুপ্ত প্রতিভা, কিছু সুপ্ত আমাদের কিছু চাওয়া পাওয়া, কিছু আমাদের মনের কথা, প্রাণের কথা, আমাদের কিছু মানে জীবনের কথা, সব কিছু মনে হয় আমরা তুলে ধরি এই অনুষ্ঠানটির মাধ্যমে। এবং তার সঙ্গে তো আমাদের গান থাকে, কবিতা থাকে, নানান কিছু নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা, আমাদের এই জার্নি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। আশা করি আবার ভালো লাগবে। তার কারণ আমরা আজকে যে অতিথিকে সঙ্গে পেয়েছি, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ তিনি প্রতিভার অধিকারিণী বলবো, নারী। হ্যাঁ, আসলে নারী শক্তি এমনই একটি শক্তি না, যেটা মনে হয় ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ভালোবাসা ছাড়া মনে হয় একটা নারী মনে হয় তার প্রপার জায়গায়, সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, তার স্বপ্ন পূরণ করতে পারে না। তাই তো সে নারী। তাই আমরা আজকে সেই নারীকে পেয়েছি, অধ্যাপিকা ডক্টর সোমাকে সঙ্গে পেয়েছি। কিছু কথা কিছু গানে তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। সোমাদি, স্বাগত অনুষ্ঠানে তোমাকে। আজকে কিন্তু তোমাকে সঙ্গে পেয়ে আমরা খুব আপ্লুত, সমৃদ্ধ এবং কি বলবো, সব কিছু মনে হয় তুমি আজকে উজাড় করে দেবে তোমার কথা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে, তোমার আবেগ দিয়ে, তোমার অনুভূতি দিয়ে সব কিছু আজকে আমরা শুনবো কিন্তু। আর আপনাদের সঙ্গে তো আপনাদের বন্ধু শর্মিষ্ঠা তো আছেই। এখন শর্মিষ্ঠা থাকা মানেই কিন্তু আরো অনেক অনেকভাবে জোরালো করে একটা আলোচনার একটা অনেক কিছু ভালোবাসার জায়গা তৈরি হয়। আর আসুন না, সেই সোমাদির মুখ থেকেই আমরা শুনি তার জীবনের কথা। আমরা একটু শুনবো। সোমাদি, এই যে তোমার পথ চলা, এত বছরের জার্নি, একেবারে শৈশব থেকে তুমি কত জায়গায়, কত বড় জায়গায় তুমি পৌঁছে গেছো, ছোট্ট করে যদি কিছু বলো। হ্যাঁ, প্রথমেই বলি, আমার মনে হয় আমি বড় জায়গা বলতে আমার মনে হয় আমি কিছু করতে পারিনি, অনেক কিছু করার ইচ্ছা করতে পেরেছি বলে। হ্যাঁ, পড়াশোনা হয়তো করেছি, আমি মাস্টার ডিগ্রি করে পিএইচডি করে কলেজে পড়াই, একটা কলেজে পড়াই। তারপর আমি খুব ছোট বয়স থেকে কবিতা লিখি, নাচ শিখেছি খুব ছোট থেকে, শ্রুতি নাটক শিখেছি, সবই শিখেছি, গান শিখেছি, কিন্তু সেটাকে খুব বড় করে রূপ দেবার মতো হয়তো করে উঠতে পারিনি। তবে সেইগুলোকে কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, এটা আমি বলতে পারি, সেটাকে আমি ধরে রেখেছি। আর কবিতা লেখাটা যদি বলি, সেটা যদি আমার কোনো প্রতিকূল অবস্থা না হয়, শারীরিক বা পারিবারিক বা যে কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু কবিতাটা আমি প্রতিদিন লিখি। এবং এটা আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, তার মাধ্যমে আমি এটাকে প্রকাশ করি। আমার আমার কবিতার বইও আছে। কবিতাটা আমার সঙ্গী। কবিতাটা যদি আমি বলি যে কি কেন আমার এটা উঠে আসা, আমার অনেক না বলা কথা আছে, প্রচুর না বলা কথাগুলোই হচ্ছে আমার কবিতা, মনের প্রকাশ। আমার মনে হয় সেই অনুভূতি, সেই আবেগ, সেই ভালোবাসা দিয়ে তুমি মনে হয় কবি। একজন কবি কিন্তু সেটাই, যার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকে, যার মধ্যে হৃদয়ে কিছু কথা থাকে, মনের কথা থাকে। আমার মনে হয় এই অনুপ্রেরণাটা তুমি কার কাছ থেকে পেয়েছো, বা এই অনুপ্রেরণা নিয়ে তোমার এগিয়ে চলা, পথ চলা, আমরা সেই বিষয়ে একটু শুনবো। হ্যাঁ, আমি প্রথম কবিতা লিখি তখন আমার 6 বছর বয়স।
আমার একটা ডায়েরি ছিল, হুম। সেই ডায়েরিতে কবিতাটা লিখে আমি ভুলে গেছি, জানেন তো। আচ্ছা। এবার আমি তখন থেকে সরস্বতী পুজো করতাম এবং বন্ধুদের সাথে। হুম, হুম। ওটা যে বাড়িতে পুজো হচ্ছে, হুম, গার্জেন করছে, হুম, এরকম ব্যাপার হুম। না। মানে আমার একটু লিডারশিপ এরম ব্যাপার ছিল, হ্যাঁ। এই তোরা আমার সঙ্গে পুজো হুম, করবি, হুম। সব ছোট ছোট ভাইদের হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, তখন তারা আবার আমার থেকে ছোট, ভাবো আমি হুম। 6 বছরের। তা সেরকম ওই সরস্বতী পুজো নিয়ে একটা হুম। ছড়া, তখন বাহ। ওটা ছড়া হুম, লিখেছি। হুম, হুম। তো সেইটা 1.5-2 বছর পর আমার মা আবিষ্কার করে আচ্ছা। যে তুই তো ছড়া লিখেছিস। কিন্তু তখন যে আমি লুকিয়ে অনেকগুলো ছড়া লিখেছি, মা সেটা জানতো না। তারপর থেকে আমার শুরু হয় এরকমভাবে ডেলি লেখা। তারপর কলেজ জীবনে আমি এরকম প্রচুর লিখি, প্রচুর। সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় আমার ছাপা হুম, অক্ষরে হুম, হুম, হুম। বের হয়। অনুপ্রেরণা বলতে, খুব সত্যি কথা বলছি, হুম। অনুপ্রেরণা তুমি বা তুই বা আপনি কবিতা লেখো বা লেখ বা লিখুন, এরকম ভাবে কেউ আমাকে বলেনি, এটা খুব সত্যি কথা। এটা আমি নিজের থেকেই আমার মনে হয়েছে আমি লিখব। কখনো হাসির, মজার, কখনো খুব একাকিত্ব বোধ থেকে এসেছে, খুব কষ্টের কথা, কখনো খুব কাউকে দেখে ভালো লাগলো, কখনো মাতৃত্ব বোধ থেকে, কখনো সমাজের কথা উঠে এসেছে অন্যভাবে। এইভাবে লেখা জার্নি আমার অনেক দিন, বললাম খুব ছোট, একেবারে শৈশব থেকে। এই আর কি। তবে গানটা তখন খুব বেশি গাইতাম, এখন ছেলে মেয়েদের দিয়ে করাই। এখন কবিতাটাই যেন আমার পথ চলার সঙ্গী হয়ে গেছে। এখন কবিতা না লিখলে আমাকে আমার যারা খুব ভালোবাসে হুম, হুম। তারা বলে যে ম্যাম কেন লিখছেন না, কেন লেখা হচ্ছে না, এই আর কি। সত্যি তাই। আজকে কিন্তু আমরা অধ্যাপিকা ডক্টর সোমাকে সঙ্গে পেয়েছি। সোমার মনের কথা শুনছি, তার প্রাণের কথা শুনছি, তার অনুভূতির কথা শুনছি, যা কিন্তু আবেগতাড়িত হয়ে সে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। এটাই তো, তাই তো। একজন নারী যখন তার সব কিছু স্বপ্নকে যখন পূরণ করে ফেলতে পারে, তখনই মনে হয় তার স্বপ্নের কথাগুলো অনেকটা শেয়ার করতে পারে, যেটা কিন্তু অনেকটাই পরিপূর্ণতা পায়। আমরা সোমাকে যখন আজকে পেয়েছি, আমরা কিন্তু তার কথা শুনছি। সত্যি সোমা, এই যে তোমার শৈশবের পথ চলা, কিছু কি তুমি মিস করো? এখন কি সেটা মনে হয় যে সত্যি আরেকটু যদি আমরা সেই শৈশবের কিছু কাজ করে যেতে পারতাম, বা একটু একটু করে শৈশব থেকে বয়ঃসন্ধিকাল, যেটা কৈশোর, পেরিয়ে বয়ঃসন্ধিকাল, তারপর অনেকটা এগিয়ে আবার আমাদের একটা যৌবনের আমরা পা দিই, এক এক করে এই যে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের চলতে হয়, কিছু কি মিস করো? ভীষণভাবে। সত্যি কথা বলতে কি, এই যে মিস করা উচিত নয়, যা পেয়েছি তা নিয়ে ভালো থাকো, নানা ধরনের তো আমরা বাণী, নানা ধরনের আমরা কথা শুনে বড় হই, যা পেয়েছো সেটা নিয়ে সুখে থাকো। আমার মনে হয় হ্যাঁ, একটা দিকে এইটা ভালো, ঠিক, যেটা পেয়েছি সেটা নিয়ে থাকলে মনের শান্তি হয়, সব ঠিক আছে। কিন্তু আমি এটাও আবার দেখেছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলছি না আমার সঙ্গে সকলকে এক হতে হবে। আমি এরকমও নিজে ভাবি, যেই দিন আমি কোনো বেদনা পাই না, কষ্ট পাই না, সেই দিন আমার কবিতাই লেখা হয় না। তার কারণ কষ্টগুলো থেকে কিন্তু খুব সুন্দর কবিতা, অন্তত আমি বলছি, আমি আর কারোর কথা বলছি না, খুব সুন্দর কবিতা উঠে আসে। আর যদি তুমি শৈশব বলো, শৈশবের প্রচুর কথা মনে আছে আমার, ভীষণ কথা মনে থাকে, এবং এই কথা মনে থাকে বলে সেইগুলো ভীষণ দুঃখের কারণ হয়। কৈশোর আমার মনে হয় যেন অনেক জায়গায় জীবনটাকে মুছে দিই ইরেজার দিয়ে, ওইখানটা বোধহয় আরেকটু ঠিক করে নিলে ভালো হতো, ঠিক করে নিয়ে পেন দিয়ে আরেকটু যদি লিখে নিতে পারতাম। অর্থাৎ আমার কাছে এখন মনে হয় টোটাল জীবনটা একটা কবিতা, কথাগুলোই বোধহয় কবিতা। বোধহয় শৈশবের অনেক কিছু ভুল, কৈশোরের অনেক কিছু ভুল, যৌবনে যখন পা দিচ্ছি, এখন এই যে জীবনটা কাটাচ্ছি, অনেক কিছু ভুল 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 থেকে শিখছি। আমরা কিন্তু অভিজ্ঞতা থেকে এবং ভুল থেকেই প্রত্যেক দিন কিন্তু শিখি। ওইখানটা আমার ভুল হয়েছিল, মুছে দিই, যদি মুছে দিতে পারতাম বড় ভালো হতো।
ভীষণ ভালো হতো। এবং সেখান থেকেই আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আবার বলছি, ওখান থেকেই আমার অনেক কিছু সৃষ্টি হয়, এটা আমার হয়। এবং প্রতিদিনই আমার যা ঘটে সেই অভিজ্ঞতা থেকেই, আমি তো ঠিক সেটা নিয়েই লিখবো না, সেটাই বিভিন্নভাবে আমার কবিতা হয়ে উঠে আসে। খুব ভালো লাগছে তোমার সঙ্গে আমার এই কথাগুলো বলতে পেরে, কারণ আমার অনেক কথা বলার আছে, হয়তো সবটাই তো হবে না। একটা মানুষের এত দূর পথ চলা তো অনেক কিছু নিয়ে চলেছি, হয় না। অনেক ভালো অনেক কিছু পেয়েছি জীবনে, যা হয়তো অনেকে তা পায়নি। আবার অনেক কিছুর পাওয়া না পাওয়া নিয়েই তো জীবন, অনেক কিছু বলার থাকে। ভীষণ ভালো লাগছে আজকে তোমার সঙ্গে কথা বলে। অনেক কিছু তুমি শেয়ার করতে পারছো। একদমই তাই। আসলে কিছু কথা থেকে যায়, আবার কিছু কথা রেখে যায়, আবার কিছু কথা হয়তো থেকেই গেল, যেটা বলার আর বলার জায়গাটা তৈরি হয় না। তুমি একটা খুব সুন্দর কথা বললে, একজন কবির বহিঃপ্রকাশ মনে হয় তার অন্তরাত্মা থেকে, তার হৃদয়ের ভেতরে যখন কিছু বলার থাকে, কিছু না বলা কথা বা কিছু অভিব্যক্তি, মানে অনেক কিছু নিয়েই কিন্তু একজন কবি সে তার বহিঃপ্রকাশ করতে পারে, তার লেখনীর মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই জন্যই মনে হয় বিশ্বকবি এত সুন্দর করে লিখতে পেরেছেন। মানে প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় তার কত যে তিনি মৃত্যুকে দেখেছেন, তার পরিবারের মৃত্যুকে দেখেছেন। তাই জন্যই মনে হয় তিনি বিশ্বকবি। এত এত কবিতা তিনি লিখেছেন। প্রত্যেকটা দিন তার কিন্তু, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় কিন্তু তার মনের কথা, মানে তার সন্তান হারাচ্ছে, তার ওয়াইফ মারা যাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একটা কবিতা লিখেছেন। এক এক করে তার 3 ছেলে মেয়ে, তার মধ্যে কিন্তু সবাই কিন্তু এক সময় কিন্তু তারা মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। তাই প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় কিন্তু, তাই জন্য কবি কিন্তু মানে লিখতে পেরেছেন। তাই খুব সুন্দর তুমি একটি কথা বললে, কষ্ট না থাকলে কবিতা মনে হয় আসে না ভেতর থেকে। সেটাই একদম। কিছু ভেতরের কথাগুলো মনে হয় তার বহিঃপ্রকাশ পায় তার জীবনের কিছুর সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট না থাকলে, অন্তরাত্মা, আত্মার সঙ্গে মিল না থাকলে। সত্যি তাই। এই যে সমাধি, তুমি এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ, তুমি একজন অধ্যাপিকা, তার সঙ্গে তুমি কবি, সঙ্গীত শিল্পী। আমরা অবশ্যই শুনবো তোমার কবিতা, তোমার স্বরচিত কবিতা শুনবো অবশ্যই। এই যে তুমি পথ চলছো, এটাকে কিভাবে ব্যালেন্স রাখো? এই যে দুটো, একটা দেখো, একদিকে তোমার কবিতার লেখনী, সঙ্গীত, তার সঙ্গে তোমার একটা প্রফেশনাল দিক, এই দুটোকে কিভাবে ব্যালেন্স রেখে তুমি চলছো? তারপরে সংসার তো থাকেই, আমাদের নারীদের তো সংসার ছাড়া, ওটা তো একটা আমাদের পার্ট অফ লাইফ বলতে পারো। এইটা না একটা খুব ভালো প্রশ্ন। সত্যি ঠিক, একদম ঠিক বলেছো। এইটা করতে গিয়ে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এবং সত্যি কথা, সবাইকে মন জুগিয়ে চলা খুব কষ্ট, আর সবাইকে মন জুগিয়ে চলা যায় না। এর ফলে কারোর কারোর কাছে খুব অপ্রিয় হয়ে উঠতে হয়। তা এখন এই স্টেজে এসে ভেবেছি, আমি একটু অপ্রিয় হলে হয় না, তাতে কি হয়েছে? অতএব এই পথটা আমি বেছে নিয়েছি। অনেকটা তো হলো, অনেকটা তো করলাম, ঠিক আছে, অনেক কিছু তুমি দিয়েছো, এখন কিছু নিজের জন্য ভাবো। এবার আমি একটু নিজের, হ্যাঁ একদমই তাই। আর কর্মজগৎটা, ওখানটা তো করতেই হবে, করতে হচ্ছে। আর সংসারও করছি, করব তো বটেই, ছেলে আছে, আর সবই করছি। আর এইটা আমি করে যাবই। তার সঙ্গে গানটাও আছে, গানটাও করি। একটা সময় গানটা নিয়ে পুরোটাই রোজই বসতাম, এখন হয়তো সেইভাবে আর হয় না। আর বললাম, এই কবিতা তো আছেই, সব কিছুই করতে হয়, সামলে উঠতে হয়। আসল কি জানো তো, আমাদের মনটাই সব, মনের ইচ্ছা থাকলেই না সব কিছু হয়, মনের ইচ্ছা থাকলেই হয়। আর বিশ্বকবি মানে, ওনাকে প্রত্যেক দিন প্রায় আগে একবার করে আমি পড়ে নিই। দেবতা যদি থাকতে হয়, সত্যি তাই। উনি তো অনেক অন্ধকার জীবন, তার মধ্যে থেকেও উনি আজ কিভাবে সেটাকে নিয়ে, মানে ওনার শক্তির কাছে তো আমরা কেউ কিছুই নয় না। উনি তো একটা, আমাদের এই শক্তিটা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা সকলেই অনেক বেশি, মনের জোর,
হুম। আমাদের হাত পায়ের জোর মানে কিন্তু আসলে ওনাকে নয়। এক ধরনের আমরা বলতেই পারি পথপ্রদর্শক, যিনি আমাদের একদম, পথ দেখিয়েছেন, একদম, অনুপ্রেরণা। একদম, মানে একদম। অনুপ্রেরণা ওনার জীবনে আমরা যদি সেই ভাবনাটাকে আমরা বিলিয়ে দিতে পারি যে না, সত্যিই তো বিশ্বকবি তো তিনি তো তার সৃষ্টি, তার লেখনী সবকিছুই তার জীবনকে দিয়ে তিনি প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময় তিনি সেইভাবেই লিখে গেছেন। উনি মনে হয় আমাদের সেই অনুপ্রেরণা, দেবতা, ঈশ্বর। একদম। তাকে আমরা শয়নে, স্বপনে, মননে, চিন্তনে সর্বক্ষণ যদি আমরা রাখতে পারি, তাহলে মানে আমরা পারি, আমরা সব পারি, আমরা নারীরা সবকিছু পারি, সত্যি পারতেই তাই। হবে আমাদের। পারতেই সেই হবে। আশ্বাস, সেই ভরসা, এটাই হলো আমাদের জীবনের পথ চলার একমাত্র মানে হাতিয়ার বলতে পারি। সত্যি তাই। অবশ্যই আমরা সোমাদি, আমরা একটু তোমার লেখনী স্বরচিত একটু কবিতা শুনবো। আচ্ছা, আমার আমি আমি যদি একটু লেখার প্রেক্ষাপটটা, এখানে তো মনের কথা বলছি, না, একদমই। অতএব যদি একটু এইগুলো বলি হ্যাঁ। আমার মনে হয় ভালো লাগবে। আমি একটু সবার সঙ্গেই শেয়ার করছি। একদমই। আমার কিরকম হয় জানো তো, হুম। ধরো কারোর সঙ্গে পরিচয় হলো, হুম। হ্যাঁ, কিভাবে হলো সেটাকেও একটা রাখলাম, হুম। হয়তো মনে হলো, এবার পুরো তো সেইগুলো ওইভাবে লেখা যায় না। হুম, হুম, হুম। সেই দিন একজনের সঙ্গে আমার পরিচয় হলো, আমি সেখান থেকে এই কবিতাটা আমি লিখলাম। এখন মুখস্থ, নিজে তো ডেলি লিখি, এত মুখস্থ থাকে না, স্মৃতিশক্তির ওপর হুম। এতটা ভরসা আর নেই, হুম। তাই দেখেই বলছি আমি। হুম, হুম। মুঠোফোনটা সেদিন ছিল আমার একমাত্র সাথী। বৃষ্টি ভেজা মাটির গন্ধে আমার বারান্দার মন কেমন করা সুর ভেসে আসছিল আমার অন্ধকার ঘরে। হঠাৎ দেখি সবুজ বাতি হাতে আমার রূপকথার রাজকুমার আমার দিকে কেমন অনিমেষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার বন্ধু হবে? বাড়িয়ে দিলাম হাত। চলো না, মহুয়া আর পলাশের দেশে যাই। মাদলের ছন্দে আমাদের শরীরের নৃত্যের ভঙ্গিতে প্রকাশ পাক আমাদের প্রথম ভালোবাসার 2 অক্ষর। তুমি হঠাৎ পাওয়া ধূমকেতুর মতো এসো, আমরা সাগরের বুকে কাগজের নৌকো ভাসিয়ে হারিয়ে যাব অনেক দূরে, যেখানে বরফের সাথে লুকোচুরি খেলে সূর্য, যেখানে পাখিদের সাথে খেলে জ্যোৎস্না। আমি গত জন্মের কালির দোয়ার সাজিয়ে রেখেছি আমার মস্তিষ্ক জুড়ে, তোমাকে নিয়ে গল্প লিখব বলে। এটা অসাধারণ, অসাধারণ। ধন্যবাদ। এটা যে কেউ হতে পারে, এটা কোনো জেন্ডার, অনেকেই বলে যে এটা রূপকথা রাজকুমার, মানে সে কিন্তু রাজকুমারীও হতে পারে। রাজকুমার মানে যে রাজকুমারী একেবারেই, মানে কোনো জেন্ডার বেসিসে না। মানে আমার দেখে মনে হলো হয়তো পুরোটাই চেঞ্জ হয়ে গেল, মানে এরকম আমার কিছু একটা মানে উৎস পেলে আমার খুব মানে সেই ভালো অনুভূতিটা লাগে। তখনই মনে হয় তুমি বলতে পারো, হ্যাঁ, একেবারে সঙ্গে সেটা সঙ্গে নারী আমি পুরুষ লিখি। নির্বিশেষে, মানে হ্যাঁ। একজন মানুষকে তুমি এই যে ধরো dedicate তোমার সঙ্গে করছো। আমার কথা বলতে খুব ভালো লাগছে। একদম, তুমি তুমিও আমাকেও আমার- ডেডিকেট করতে পারো, একদমই, উৎসর্গ। একদম। তুমিও একদম। আমার কবিতা, বাহ, অসাধারণ। তুমিও আমার কবিতা। তবে নয় সে কবি হয়। সত্যি কবিতা মনে হয় সেখানেই আসে, যেখানে তার সৃষ্টি, তার অনুভূতি, আবেগ সবকিছুকে মনে হয় উজাড় করে একদম। দেওয়ায়। মানে আমার কাছে কবিতার সংজ্ঞাটা এইরকমই। এখন এরকমই আর কি আমার হয়ে গেছে কবিতার ব্যাপারটা। সবাই আমি তো বলেছি আমার শরীরের প্রতিটি কোষে কোষে আছে কবিতার ছন্দ। আমি বলেছি আমি তোমার লেখা উপন্যাস নই, আমি বিধাতার লেখা কাব্যগ্রন্থ। এগুলো আমার লেখা কবিতার লাইন, কিছু কিছু মনে আছে, সেটা আমি বললাম। এই আর কি। সত্যি শোভাদি, বাহ, অসাধারণ। সত্যি কিছু কথা কিছু গান, আপনার মনের কথাটা আপনি জানাতে পারেন। কিছু কথা কিছু গান যা আমাদের মনের প্রকাশ, বহিঃপ্রকাশ। আসুন না, সেই মনের কথাটা আপনি উজাড় করে দিন না আমাদের এই অনুষ্ঠানে। এখন আমরা সেইভাবেই সেই সুপ্ত প্রতিভাগুলোকে আমরা নিয়ে আসি, যারা কিন্তু তাদের সব কিছুকে উজাড় করে দেয় এবং তাদের ভালোবাসা, তাদের অনেক কিছু পাওয়া না পাওয়া
স্বপ্ন সব কিছুকে তারা কিন্তু একেবারে মানে পরিপূর্ণতার জায়গা তৈরি করে তার মনের কথার মধ্য দিয়ে। সত্যি সমাধি, আমরা একটু জানবো তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা। হ্যাঁ, আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে, আমার একটা কাজ করার ইচ্ছা আছে যারা আমাদের এই পশ্চিমবঙ্গেই অনেকটা দূরে থাকে, কিছু পিছিয়ে পড়া জেলা আছে, সেখানে যারা একেবারেই অনেকটা পিছিয়ে আছে, সেরকম কোনো অনগ্রসর কোনো জাতিকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে। অথবা কোনো আশ্রম, কোনো বাচ্চা ছেলেদের নিয়ে কোনো স্কুলের পড়াশোনাকে, এখন তো কলেজে পড়ে কাজ থেকে করা খুব মুশকিল সময় পাওয়ার, তবে এরকম আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যারা, যে ছেলে মেয়েদের পড়াশোনার খুব অসুবিধে, তাদের আর্থিক দুরবস্থা, তাদের বাবা মা তাদের কাছে নেই, তাদের দেখাশোনার কিছু যদি ভার তুলে নিতে পারি, পড়াশোনার কোনো যদি সাহায্য করতে পারি, মানে এই আর কি, দুস্থ ছেলে মেয়েদের যদি কোনো কাজ করতে পারি, এগুলো আমার ইচ্ছা আছে। জানি না কতটা কি করতে পারবো, তবে আমি এগিয়ে যাব। আমার আশা করছি এই ইচ্ছাটা প্রকাশ পাবে আস্তে আস্তে। হয়তো যদি আমি ভগবানে খুব বিশ্বাসী, মানে কিছু একটা শক্তি তো আমাদের আড়ালে কাজ করে, সেই শক্তিতে বিশ্বাসী, হয়তো এগোতে পারবো। একদমই। সমাধি, এবার কিন্তু দুকলি গান শুনবো তোমার। আচ্ছা, আমি নজরুল গীতিটা খুব বেশি গাই। দুকলি বলতে একদম দু লাইনই। এখন তো গানের কথা হয়তো ভুল হতে পারে, তার আগেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি সবার থেকে। একদম এক লাইনে একটা গাইছি। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, হৃদয়ে সন্ধ্যাবেলা আমি তারায়ের হিনু এপারে, তুমি ও পারে ভাসালে ভেলা, মনে পড়ে। সাধারণ, সত্যি প্রাণ যেন ভরে গেল, মন যেন ভরে গেল, হৃদয় যেন ভরে গেল তোমার মানে দুকলি কথা আর দুকলি গান, দুকলি তোমার কবিতা, সব কিছু যেন মিলে মিশে এত সুন্দরভাবে তুমি আমাদেরকে একেবারে কি বলবো, একদিকে যেমন ভারাক্রান্ত মন, তোমার জীবনের কিছু কথা আমরা শুনলাম, তোমার এগিয়ে চলার কিছু কথা শুনলাম, এবং তোমার জীবনের একটা স্যাটিসফ্যাকশন, অর্থাৎ তুমি ভীষণভাবে তোমার স্বপ্নকেও পূরণ করতে পেরেছো, এবং কিছু না বলা কথা, কিছু বলা কথা, সব কিছু উজাড় করে দিলে তুমি এই আমাদের এই এত সুন্দর একটি প্রাণবন্ত দিনে, এই প্রাণবন্ত কি বলবো একটা সময়ের মধ্য দিয়ে একটা সুন্দর মুহূর্তে তোমার কথাগুলো শুনে সত্যি সকলেই মনে অনুপ্রাণিত হবেন, সকল নারীরাই মনে এগিয়ে আসবেন সমাধির এই এত সুন্দর তার কথার মধ্য দিয়ে, তার ভালোবাসার মধ্য দিয়ে, আবেগের মধ্য দিয়ে, অনুভূতির মধ্য দিয়ে সব কিছুকে আপনারা কিন্তু আসুন, আপনাদেরও ভালো লাগছে আশা করি। আসলে এইভাবেই মনে হয় মনের বহিঃপ্রকাশ হয়, মনের কথাগুলোকে শেয়ার করা যায়, তবে সেই মনের মানুষটাও দরকার। আমার মনে হয় সমাধি মনে হয় কিছুটা আমাকে সেই জায়গাটাকে মনে হয় দিয়েছে বলেই মনে হয় আমরা এত সুন্দরভাবে একটা আড্ডার মতন একটা সুন্দর একটা আড্ডার ছলে কিন্তু অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দিলাম। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। এই ভালোবাসায় নিয়েই কিন্তু আমাদেরও পথ চলা। অবশ্যই আপনাদের ভীষণ ভালো লেগেছে কিছু কথা কিছু গান অনুষ্ঠানে। যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে অবশ্যই ফোনের মাধ্যমে জানান এবং আপনারা যোগাযোগ করুন, অবশ্যই স্ক্রলে থাকা নাম্বারে যোগাযোগ করুন। একদম আমাদের সময়শীল বিদায় নেব। সমাধি, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, সব কিছু উজাড় করে দিলাম তোমার জন্য। আশা করি সকলে ভালো লেগেছে, ভালো লাগবে। সকল ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা নিয়ে আজ অনুষ্ঠানটিকে
বিদায় নিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।